যুদ্ধবিরতির সময় বাড়ানোর আলোচনার মধ্যেই গাজায় ভয়াবহ ইসরায়েলি বিমান হামলা, নিহত অন্তত 200, প্রতিনিয়ত বাড়ছে মৃত্যুর সংখ্যা। কুষ্টিয়ায় লাগামহীন চালের বাজার রেকর্ড, 85 টাকায় বিক্রি হচ্ছে সরু চাল। মিল মালিকদের সিন্ডিকেটকে দুষছেন ভোক্তারা, সরকারের হস্তক্ষেপ দাবি। বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের নির্যাতন নিয়ে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গাবার্ডের অভিযোগ ভিত্তিহীন, বিবৃতি অন্তর্বর্তী সরকারের। ডিসেম্বরের মধ্যে সামর্থ্য অনুযায়ী সংস্কার করবে অন্তর্বর্তী সরকার। জুলাই আন্দোলনে পাওয়া সুযোগ কাজে লাগানোর আহ্বান প্রধান উপদেষ্টার। আজ উদ্বোধন হতে যাচ্ছে দেশের দীর্ঘ ও আধুনিক যমুনা রেল সেতু। সহজ হবে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ। ঈদ ঘিরে সৈয়দপুর রেলওয়ে কারখানায় চলছে 120টি কোচ মেরামতের কাজ। স্বস্তিদায়ক হবে এবারের ঈদ যাত্রা, প্রত্যাশা রেল কর্তৃপক্ষের। এবং রাজশাহী নগরীর বাতাসে উঠছে নির্ধারিত মাত্রার দ্বিগুণ ধুলোবালি। নির্মল বায়ু ও ক্লিন সিটির তকমা হারানোর ঝুঁকিতে পড়েছে নগরীটি। দেখছিলেন শিরোনাম, সংবাদ সকালের সঙ্গে আছি আমি আয়েশা বুবলি। এবার বিস্তারিত। যুদ্ধবিরতি উপেক্ষা করেই গাজায় ভয়াবহ হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। 24 ঘন্টায় প্রাণ গেছে অন্তত 200 ফিলিস্তিনের, আহত আরও অনেকে। মঙ্গলবার খান ইউনুসের পশ্চিম মায়াসি এলাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের বসবাসের স্থানগুলোতে রাতভর চলে ইসরায়েলি হামলা। গাজার স্বাস্থ্যকর্মীরা জানায়, বুরেইজ শরণার্থী শিবিরের কাছে ড্রোন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র অনেকে প্রাণ হারান। দক্ষিণ রাফা শহরেও চলে আগ্রাসন। সবশেষ খবর পাওয়া পর্যন্ত শহরের সীমান্তবর্তী এলাকাগুলোতে থেমে থেমে চলছে বিমান হামলা। এদিকে হামাস যুদ্ধবিরতি বাড়ানোর মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করার পর ইসরায়েল পুনরায় সামরিক অভিযান শুরু করেছে বলে জানায় নেতানিয়াহুর কার্যালয়। চুক্তি ভেস্তে যাওয়ায় ইসরায়েলকে দায়ী করেছে হামাস। কুষ্টিয়ায় বেসামাল হয়ে পড়েছে চালের বাজার। ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড দাম 85 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে সরু মিনিকেট চাল। এছাড়াও সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে 3 টাকা থেকে 4 টাকা। সবচেয়ে নিম্নমানের চালের দামও 56 টাকা কেজি। রমজানের চালের এমন অস্বাভাবিক দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ সাধারণ ভোক্তারা পড়েছেন চরম বিপাকে, দুষছেন মিল মালিকদের সিন্ডিকেটকে। তবে মিল মালিকরা বলছেন, ধানের দাম বৃদ্ধি ও সংকটের কারণেই বাড়ছে চালের দাম। ইরফান রানার ক্যামেরায় নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। আবারও অস্থিরতা দেখা দিয়েছে চালের বাজারে। দেশের অন্যতম সরু চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরে বেড়েছে সব ধরনের চালের দাম, যার প্রভাব পড়েছে খুচরা বাজারে। সপ্তাহ ব্যবধানে 1 লাফে 5 টাকা বেড়ে ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড দাম 85 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে সরু মিনিকেট চাল। কেজিতে 3 থেকে 4 টাকা বেড়েছে কাজললতা ও মোটা আটাশ চালের দামও। বাজারে সবচেয়ে নিম্নমানের চালও বিক্রি হচ্ছে 56 টাকা কেজি দরে। মিনিকেট চাল হঠাৎ করেই কেজিতে 4 থেকে 5 টাকা বাড়ি গেছে এই এক সপ্তাহের ব্যবধানে। মিনিকেট ধান মিল মালিকরা বলছেন যে কোনো রকমের ধান পাওয়া যাচ্ছে না, এই কারণে চালের দাম বেড়ে গেছে। এদিকে চালের এমন অস্বাভাবিক দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ সাধারণ ভোক্তারা পড়েছেন চরম বিপাকে। দুষছেন মিল মালিকদের সিন্ডিকেট সহ প্রশাসনের নজরদারির অভাব। নজরদারির অভাব আছে বলেই তো এভাবে বাজারে যেটা সেটা তাই হইতেছে। আর যেখানে হচ্ছে সামান্য কিছু হচ্ছে, নজরদারি হলো সামান্য কিছু হচ্ছে দেখে মিডিয়াতে প্রচার করার পরে আর থাকছে না, 1-1 মিনিটের জন্য কইরিতে চলে যাচ্ছে। তবে মিল মালিকরা বলছেন, অস্বাভাবিকভাবে বেড়েছে ধানের দাম, রয়েছে বাজারে ধানের সংকটও, যে কারণেই চালের দাম বাড়াতে বাধ্য হচ্ছেন তারা। ধানের দাম হলো অত্যাধিক বেশি। 2000 টাকা মন ধান আইনা চাউল বানাইয়া বর্তমানে 3000 টাকা মন ভরে যায়। আর প্রশাসন বলছে, চালের বাজার নিয়ন্ত্রণে নিয়মিতই মনিটরিং অব্যাহত রেখেছেন তারা। কেউ সিন্ডিকেটের মাধ্যমে চালের দাম বাড়ালে নেবেন ব্যবস্থা। চালের বাজারকে যেন স্থিতিশীল রাখা যায় সেজন্য আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মনিটরিং চলছে। বৃদ্ধির জন্য যদি অন্য কোনো থাকে, সিন্ডিকেট থাকে, সেক্ষেত্রে আমরা এটা অ্যাড্রেস করতে পারবো বা এটা ব্যবস্থা নিতে পারবো। কারণে অকারণে মিল মালিকদের চালের দাম বৃদ্ধির এই প্রবণতা দ্রুত বন্ধ করা না গেলে চরম সংকটের মুখে পড়বে সাধারণ ভোক্তারা। তাই দ্রুত সময়ের মধ্যে প্রশাসনের কঠোর নজরদারির মাধ্যমে চালের বাজার নিয়ন্ত্রণের দাবি জানাচ্ছেন তারা। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।
বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নির্যাতন ও হত্যা এবং দেশে ইসলামী সন্ত্রাসীদের হুমকি নিয়ে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের অভিযোগ বিভ্রান্তিকর ও ভিত্তিহীন বলে প্রতিক্রিয়া জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রেস উইং। সোমবার মধ্যরাতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক বিবৃতিতে সরকারের প্রতিক্রিয়া জানান। বিবৃতিতে তিনি বলেন, আমরা গভীর উদ্বেগ ও দুঃখের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স প্রধান তুলসী গ্যাবার্ডের করা মন্তব্য লক্ষ্য করেছি। তিনি বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নির্যাতন ও হত্যা এবং দেশে ইসলামী সন্ত্রাসীদের হুমকি রয়েছে বলে অভিযোগ করেছেন। তার এমন বক্তব্য বিভ্রান্তিকর ও ভিত্তিহীন, যা বাংলাদেশের ভাবমূর্তি ও সুনামকে আঘাত করে বলেও জানানো হয় ওই বিবৃতিতে। এ সময় বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ বরাবরই অন্তর্ভুক্তিমূলক ও শান্তিপূর্ণ ইসলাম পালনের ঐতিহ্যের জন্য সুপরিচিত। বাংলাদেশ সন্ত্রাস ও চরমপন্থার বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে। অন্তর্বর্তী সরকারের হাতে সময় অল্প উল্লেখ করে ডিসেম্বরের মধ্যে যতটুকু সম্ভব সংস্কার শেষ করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নতুন বাংলাদেশ গড়তে পুলিশকে বন্ধু ও আশ্রয়দাতা হতে হবে উল্লেখ করে তিনি বলেন, যে কোনো ধরনের গোলযোগ অপচেষ্টা সতর্কতার সঙ্গে মোকাবেলা করতে হবে। জুলাই আন্দোলনে পাওয়া দেশ গড়ার সুযোগ হেলায় না হারানোর আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন সাইফুল রিপন। দেশের আইন শৃঙ্খলার উদ্বেগজনক পরিস্থিতির প্রেক্ষিতে সোমবার তেজগাঁও কার্যালয়ে পুলিশের ১২৭ জন বিভিন্ন পর্যায়ের কর্মকর্তার সঙ্গে বৈঠকে বসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই অভ্যুত্থানে দেশ গড়ার যে নতুন সুযোগ এসেছে তা কাজে লাগিয়ে বিগত দিনের বদনাম ঘোচাতে পুলিশকে আইনের শাসন ও শৃঙ্খলা প্রতিষ্ঠার নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। পুলিশ বাহিনীরও মুশকিল হলো ওই অন্ধকার যুগের তারা অ্যাক্টিভ পার্টিসিপেন্ট ছিল। নিজের ইচ্ছায় না, সরকারি কাজ করতে হয়, কাজে কাজ করেছে, আমরা কাজ করছি, আমাদের হুকুম পেয়েছে, করেছে, করতে করতে আমরা ওরকম চিন্তাতে পড়ে গেছি। কাজে নতুন বাংলাদেশ সৃষ্টি করার জন্য তোমাদেরকে ওই চিন্তার থেকে বেরিয়ে আসতে হবে যে না, আমরা নতুন বাংলাদেশ সৃষ্টি করবো। তো পুলিশ হলো সে আশ্রয়দাতা, যে আমি আইনের আশ্রয় নিয়ে আসছি, আইন আপনাকে সুরক্ষা দেবে। ডিসেম্বরে নির্বাচন হলে খুব বেশি সময় নেই বলে জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, পরবর্তী নির্বাচিত সরকার যাতে আইন মেনে চলে এজন্য সংস্কার কাজে কারো চাপে নতি স্বীকার করা যাবে না। আমরা বলছি ডিসেম্বরে নির্বাচন হবে, কাজে এর মধ্যে যা আমরা করতে চাই, যা আমাদের সামর্থ্য আছে এগুলো করে ফেলা, যত সংস্কার করার দরকার আছে আমি করে ফেলি। যেহেতু নির্বাচন আসছে, নানা রকমের সমস্যা হবে, নানা রকম চাপ আসবে, আমাদের সেখানে শক্ত থাকতে হবে, আইনের ভেতরে থাকতে হবে, যাতে করে যে সরকার নির্বাচিত হয়ে আসবে সে সরকার আইনের সরকার যেন হয়। আইনের মারফতে যে এসছে, যে আইন ভেঙে এসছে, সে সরকার কোনোদিন আইন রাখতে পারবে না। দেশ একটা যুদ্ধাবস্থার মধ্যে আছে উল্লেখ করে তিনি বলেন, যে কোনো গোলযোগের অপচেষ্টা মোকাবেলায় সজাগ থাকতে হবে। যারা পরাজিত শক্তি তারা সুযোগ গ্রহণ করবে, একটা উস্কিয়ে দেবে, একটা কিছু গোলমাল পাকিয়ে দেবে। সে তো সম্মুখ যুদ্ধে আসতে পারছে না, সে কথা একটা প্রচার করবে, প্রচার করে দিয়ে একটা মহাকাণ্ড তুলে দেবে যে এই ওকে মেরে হয়েছে, ও কি হয়েছে, ও এইরকম করেছে। এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে। যতই নির্বাচন কাছে আসবে ততই তীব্রতর হবে, কেন ওই পরিবর্তন হয়ে গেলে আবার তারা মনে করবে যে আমরা আরেকবার পরাজিত হয়ে গেলাম। এটা তীব্রতর করতেই থাকবে। ওইখানেও ফ্রন্ট ফোর্স হলো পুলিশ বাহিনী, নজরে রাখা এবং সবার দিকে খেয়াল রাখা। নারীর নিরাপত্তাহীনতা মেনে নেওয়া যায় না মন্তব্য করে যথাসম্ভব আইন প্রয়োগের নির্দেশনাও দেন প্রধান উপদেষ্টা। আমাদের দেশের অর্ধেক মানুষ অসহায় হয়ে পড়েছে, তাদের প্রতি দৃষ্টি দেওয়ার কেউ নাই। তার রাস্তাঘাটে চলতে গেলে ভয় লাগে, কথা হলো আপনার মেয়ে রাস্তা দিয়ে যায়, সে ভয়ে বয়ে যায়। এটা কোন ধরনের কথা? সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। ডিএনএ প্রতিবেদন ছাড়াই করা যাবে ধর্ষণের বিচার। এই ক্ষেত্রে চিকিৎসা সনদ এবং পারিপার্শ্বিক সাক্ষীর ভিত্তিতে বিচারকের অনুমোদন লাগবে। এছাড়া শিশু ধর্ষণের বিচারে বিশেষ ট্রাইব্যুনালের বিধানও থাকছে আইনটিতে। সোমবার উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনীর খসড়া চূড়ান্ত হয়। বৃহস্পতিবারের সভায় চূড়ান্ত অনুমোদন দেবে উপদেষ্টা পরিষদ। আর জানাচ্ছেন জান্নাতুল মোহনা।
দুদিন আগেই সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছে মাগুরার ধর্ষণের শিকার ৮ বছর বয়সী শিশু আসিয়া। নির্মম এই ঘটনায় টনক নড়ে সবার। তারপরও বন্ধ হয়নি ধর্ষণ সহিংসতা। নেতিবাচক সংবাদে সয়লাভ খবরের কাগজ আর সামাজিক যোগাযোগ মাধ্যম। ধর্ষণ সহিংসতার বিরুদ্ধে আরও শক্ত অবস্থান নিচ্ছে সরকার। সোমবার উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের বেশ কিছু ধারা সংশোধনের সিদ্ধান্ত হয়, যেখানে শিশু ধর্ষণ মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের বিধান রয়েছে। শিশু ধর্ষণের মামলার বিচার করার জন্য বিশেষ ট্রাইব্যুনাল স্থাপনের বিধান রাখা হয়েছে। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হয়। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, বৃহস্পতিবার আইনটিতে চূড়ান্ত অনুমোদন দেবে উপদেষ্টা পরিষদ। ইতোমধ্যে আমরা কিছু মতামত পেয়েছি, যে মতামতগুলো পেয়েছি এগুলো যাচাই বাছাই করব আমরা কাল পরশু, এবং বৃহস্পতিবারে এই অ্যামেন্ডমেন্টটা আমরা চূড়ান্তভাবে অনুমোদন দেবে বলে আশা করছি। বিচারের ক্ষেত্রে বিলম্ব হওয়ার একটা বড় কারণ হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ডিএনএ ল্যাব না থাকা। এই মুহূর্তে একটি মাত্র আছে। আজকে সিদ্ধান্ত হয়েছে যে আমরা চট্টগ্রামে এবং রাজশাহীতে দ্রুততার সাথে আরও 2টা ল্যাব ডিএনএ ল্যাব স্থাপন করব। সংশোধনীতে ডিএনএ প্রতিবেদন ছাড়াই ধর্ষণের বিচারের সুযোগ থাকছে, তবে চিকিৎসা সনদ এবং পারিপার্শ্বিক সাক্ষ্যের ভিত্তিতে বিচারকের অনুমোদন লাগবে। আইন উপদেষ্টা জানান, ধর্ষণ নিয়ে মিথ্যা মামলা করলে কঠোর শাস্তির বিধানও থাকছে আইনে। ডিএনএর রিপোর্ট ছাড়াই আদালত যদি মনে করে মেডিকেল সার্টিফিকেট এবং পারিপার্শ্বিক সাক্ষ্যের ভিত্তিতে বিচার সম্ভব, বিচার করবে। তবে এ সংশোধনীর সঙ্গে শিশু আসিয়ার ধর্ষণ হত্যার বিচারের সংশ্লিষ্টতা নেই। দ্রুততম সময়ে বিচারের কথাও জানান তিনি। এই আইনের পাশের সাথে মাগুরায় আসিয়া হত্যা এবং ধর্ষণ মামলার বিচারের সম্পর্ক নাই। ওই বিচার এগিয়ে চলেছে নিজস্ব গতিতে এবং আমরা মনে করি খুবই দ্রুততার সাথে এই মামলার বিচার হবে। এই মামলার তদন্ত কার্য সমাপ্তির পথে ডিএনএ রিপোর্ট পাওয়া যাবে 2-3 দিনের মধ্যে। মাজার ভাঙা বা এমন যে কোনো নৈরাজ্যের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলেও জানান উপদেষ্টারা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। ঐক্যমত্য কমিশনের কাছে ইসির মতামত তুলে ধরে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন, জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ। সোমবার জাতীয় ঐক্যমত্য কমিশনে চিঠি দিয়েছে ইসি। ভিন্ন মত জানিয়ে নির্বাচন কমিশন থেকে ঐক্যমত্য কমিশনে চিঠি পাঠানো হয়েছে। 9 থেকে 10টি বিষয়ে ভিন্ন মত পোষণ করছে ইসি। এ বিষয়ে ঐক্যমত কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজকে চিঠি দেওয়া হয়েছে বলে জানান ইসি সচিব। আপত্তিটা এটা খুব জোরালো এবং এর কনোটেশনটা ডিফারেন্ট। আমি বলছি যে ভিন্ন মত দিয়েছেন, ভিন্ন মত কয়টা প্রকাশ করেছে, মানে কয়টা বিষয় স্যার? 7টা কি 8টার ব্যাপারে, 8টা বিষয়ের উপরে বোধহয় 9 কি 10টা আমি গুনে রাখি নাই। এটা উইচ ইজ ভেরি ট্রু, আমি গুনে রাখি নাই। এটা আমরা ঐক্যমত্য কমিশনের যিনি ডক্টর আলী রিজা স্যারের সহসভাপতি আলী রিজা স্যারকে ওনাকে অ্যাড্রেস করে দেওয়া হয়েছে। আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটের সুযোগ দিতে প্রক্সি ভোট ছাড়া অন্য কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালে নির্বাচন ভবনে ওআইসিভুক্ত দেশগুলোর মিশন প্রধানদের সঙ্গে বৈঠক শেষে তিনি এই কথা বলেন। জানান, বাংলাদেশের আগামী নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের করতে সব ধরনের সহায়তার কথা জানিয়েছে ওআইসি প্রতিনিধি দল। শিউলি রায়ের রিপোর্ট, জানাচ্ছেন মোহাম্মদ সাকিব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইসির প্রস্তুতি ও কাজের অগ্রগতি নিয়ে সোমবার নির্বাচন ভবনে ওআইসিভুক্ত 10টি দেশের 11 জন মিশন প্রধানের সঙ্গে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এ সময় 4 নির্বাচন কমিশনার এবং কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রায় 1 ঘন্টার বৈঠকের পর ওআইসির প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের আগামী নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের করতে সব ধরনের সহায়তা দেবে তারা। Malaysia will support all the reforms being undertaken by the Bangladesh government, including the electoral reforms. And Malaysia is willing to share its experience
especially for the overseas voters, for a free, fair and credible election. নির্বাচন কমিশনার সানাউল্লাহ জানান, আগামী নির্বাচনে প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ দিতে ইসির হাতে প্রক্সি ভোটের কোনো বিকল্প নেই। আমরা যদি সত্যিকার অর্থে আমাদের প্রবাসীদেরকে ভোট দেওয়ার সুযোগ দিতে চাই, তাহলে কোনো না কোনো একটা অপশন বা সব অপশনের কম্বিনেশন আমাদেরকে নিতে হবে। আর বড় স্কেলে যদি আগামী নির্বাচনে যদি আমরা প্রবাসীদেরকে ভোট দেওয়াতে চাই, তাহলে প্রক্সি ছাড়া আর বিকল্প খুব একটা আছে বলে মনে হচ্ছে না। ভোটার তালিকায় 11,783 জনকে অন্তর্ভুক্ত করেছে নির্বাচন কমিশন। বর্তমানে 7টি দেশে কাজ চলছে। পর্যায়ক্রমে 33টি দেশে ভোটার নিবন্ধন করা হবে। এক লার্জ আমরা বলেছি, আমরা কোনো স্পেসিফিক কিছু বলি নাই, যেমন আমাদের ক্যাপাসিটি বিল্ডিং এ। এদিকে উপজেলা, জেলা ও আঞ্চলিক নির্বাচন অফিসে ডাটাবেস সার্ভার তৈরির উদ্যোগ নিয়েছে কমিশন। 2028 সালের মধ্যে কাজ শেষ করতে প্রায় $41 মিলিয়ন প্রকল্প নেওয়া হয়েছে। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। 111-এর মতো আবারও বিএনপিকে মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীতে এক ইফতার মাহফিলে ভার্চুয়ালি অংশ নিয়ে এমন অভিযোগ করেন তিনি। বলেন, বাংলাদেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব এবং জাতীয়তাবাদের শক্তির বিরুদ্ধে এক গভীর ষড়যন্ত্র চলছে। এখান থেকে উত্তরণের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারেক রহমান। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। রাজধানীর গুলশানের একটি হোটেলে অনলাইন অ্যাক্টিভিস্টদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে জিয়া সাইবার ফোর্স। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এখনো নানা চক্রান্ত চলছে, সেখান থেকে উত্তরণে অনলাইন অ্যাক্টিভিস্টদের নতুন যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। আবার নতুন করে আমাদেরকে সেই যুদ্ধ শুরু করতে হবে। ষড়যন্ত্র শুরু হয়েছে, চক্রান্ত শুরু হয়েছে, সেই চক্রান্তকে ব্যর্থ করে দিয়ে আমাদের যোদ্ধারা তারা পারবেন এই যুদ্ধে জয়ী হতে, এই বিশ্বাস আমার আছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেন, বিএনপির জনসমর্থন কমাতে প্রতিনিয়ত মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে। 111-এর সময় যেভাবে বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হয়েছিল, ঠিক একইভাবে এরকম একটি প্রেক্ষাপট ধীরে ধীরে তৈরি করার চেষ্টা তারা করছে। স্বৈরাচার বিদায় হলেও এখনো জনগণের কাছে জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠিত হয়নি জানিয়ে তিনি বলেন, আগামীতে বাংলাদেশ কিভাবে সামনের দিকে এগিয়ে যাবে তার নির্দেশনা 31 দফায় স্পষ্ট করেছে বিএনপি। দেশের ভাগ্যের পরিবর্তন হয়, দেশকে এগিয়ে যাওয়া বলে, এরকম প্রত্যেকটি কাজ সবচাইতে বেশি বিএনপি করেছে। এদিকে কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ইফতার মাহফিলে স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, জনগণের আশার প্রতিফলন ঘটে এমন একটি নির্বাচন প্রত্যাশা করে বিএনপি। জাতীয় সংসদ নির্বাচন বিলম্ব হলে আমরা মনে করি এই যে সরকার, এই সরকারের ক্ষতি হবে, দেশের ক্ষতি হবে, জনগণের ক্ষতি হবে। অতএব আমরা অতি দ্রুত জাতীয় সংসদের নির্বাচন দাবি করে। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। গণঅভ্যুত্থানে হামলায় জড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের 128 শিক্ষার্থী ও চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের 19 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত আন্দোলনকারীদের উপর হামলায় জড়িত ঢাবির 128 জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট। জানান, সত্যানুসন্ধান কমিটির প্রতিবেদনের আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বহিষ্কৃত শিক্ষার্থীরা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী বলে জানা গেছে। এদিকে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 19 ছাত্রলীগ নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে প্রশাসন। এর মধ্যে 7 জনকে বিভিন্ন মেয়াদে শিক্ষা কার্যক্রম ও স্থায়ীভাবে আবাসিক হল থেকে বহিষ্কার করা হয়, আর আবাসিক হল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে 12 জনকে। আজ উদ্বোধন হতে যাচ্ছে দেশের দীর্ঘতম যমুনা রেল সেতু। সহজ হবে ঢাকার সঙ্গে উত্তর
ও দক্ষিণবঙ্গের রেল চলাচল। সকাল 10টা থেকে শুরু হবে আনুষ্ঠানিকতা। প্রধান অতিথি হিসেবে থাকবেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম। কর্মসূচির মধ্যে পূর্ব ইব্রাহিমাবাদ স্টেশন থেকে বেলা 11টা 20 সিরাজগঞ্জ পশ্চিম প্রান্তে সায়দাবাদ রেল স্টেশন পর্যন্ত উদ্বোধনী ট্রেনে সেতু পার হওয়ার কথা রয়েছে সংশ্লিষ্টদের। পরে সায়দাবাদ স্টেশনে সংবাদ সম্মেলন করে ফেরা হবে পূর্ব প্রান্তে। জাপান বাংলাদেশের যৌথ উদ্যোগে দেশের সবচেয়ে দীর্ঘ ও আধুনিক রেল সেতু এটি। নির্মাণে ব্যয় হয়েছে 16,800 কোটি টাকা। পিলার রয়েছে 50টি আর স্পেন 49টি। সেতুটি মাথা উঁচু করে জানান দিচ্ছে বাংলাদেশের সম্ভাবনাময় অগ্রযাত্রার কথা। কিছু সময় পরে শুরু হবে দেশের দীর্ঘতম যমুনা রেল সেতু উদ্বোধন অনুষ্ঠান। বিস্তারিত জানাতে টাঙ্গাইল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অভিজিৎ ঘোষ। অভিজিৎ, সেখানে কি পরিস্থিতি এখন, এই বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদের। জি বুবলি, আপনি জানেন যে দেশের বৃহৎ যমুনা রেল সেতু আর কিছুক্ষণ পরেই উদ্বোধন হবে এবং এই যে একটি বিশেষ ট্রেন দিয়ে এই সেতু পারাপার হবে এবং ইতিমধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে একটি ট্রেন এই সেতু পূর্ব পারে যে ইব্রাহিমাবাদ স্টেশন রয়েছে সেই স্টেশনে দাঁড়ানো রয়েছে এবং এই পূর্ব পার রেল স্টেশনে একটি অনুষ্ঠান হবে। সেই অনুষ্ঠান শেষে এইখানে যারা কর্মকর্তা রয়েছেন, বিশেষ করে জাপানি রাষ্ট্রদূত সহ এই জাইকার যিনি এশিয়া বিভাগের প্রধান, তিনি সহ যারা এই রেলের সচিব এবং যারা রেলের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন তারা এই ট্রেনে উঠবেন এবং এই ট্রেন এই পূর্ব ইব্রাহিমাবাদ থেকে সয়দাবাদ ছেড়ে যাবে এবং আপনারা জানেন যে এই ট্রেনকে উদ্বোধনকে কেন্দ্র করে এই উত্তর এবং পশ্চিমাঞ্চল সহ যে ঢাকা বিভাগের যারা এই ট্রেন ব্যবহারকারী যারা রয়েছেন তাদের মধ্যে এক ধরনের উৎসাহিত কাজ করছে এবং তারা বলছেন যে এই যে মাইল ফলকের সৃষ্টি হয়েছে যমুনা রেল সেতু দিয়ে, সেটি যে ডাবল ট্র্যাকের কারণে ট্রেন এখন আর ভোগান্তি পোহাতে হবে না এই যাত্রীদের। পাশাপাশি এই ট্রেন উদ্বোধনের আগে আপনি জানেন যে আরো 2বার এটি ট্রায়াল হয়েছে এবং ট্রায়ালের পরে আজকে আনুষ্ঠানিকভাবে এই রেল শুরু হবে। তবে এই আনুষ্ঠানিকতা যে দ্বিতীয়বারে যে আনুষ্ঠানিকতা যে ট্রায়াল ছিল সেই ট্রায়ালের পরেই মূলত কিন্তু নতুন রেল সেতু দিয়ে সকল ট্রেন কয়েকদিন আগে চলাচল করেছে এবং আজকে সেটি আনুষ্ঠানিকতা শুরু করবে। সেই আনুষ্ঠানিকতার জন্য একটি বিশেষ ট্রেনকে সুসজ্জিত করে রাখা হয়েছে এবং এই ইব্রাহিমাবাদ পূর্ব রেল স্টেশনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানের শেষে যারা এই রেলওয়ের সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা এই ট্রেনে চড়ে তারা এই সেতু সয়দাবাদ যে রেল স্টেশন রয়েছে সেই রেল স্টেশন এবং সেই রেল স্টেশন থেকে আবার সেই ট্রেনটি টাঙ্গাইল অংশে এসে সেটি ঢাকার দিকে চলে যাবে এবং এই যে উদ্বোধন অনুষ্ঠানে যে বিশেষ অতিথি রয়েছেন মিস্টার সাইদা শিনিচি এবং যিনি প্রধান অতিথি রয়েছেন রেলওয়ের যে সচিব ফাহিমুল ইসলাম এবং যে জাইকার যিনি দক্ষিণ এশিয়া বিভাগের প্রধান যিনি ইতো তেরুউইকি এবং এই রেলের যে মহাপরিচালক রয়েছেন আফজাল হোসেন, ওনারা এই অনুষ্ঠানে উপস্থিত এবং রেলের যিনি এই পিডি রয়েছেন আবু ফাত্তা এবং যে চিফ ইঞ্জিনিয়ার রয়েছেন তারবুল ইসলাম সহ এবং রেলের ঊর্ধ্বতন যারা কর্মচারী রয়েছেন তারা এই অনুষ্ঠানকে ঘিরে তারা বিভিন্ন ব্যস্ততায় তারা রয়েছেন। পাশাপাশি এই ট্রেনকে কেন্দ্র করে আপনি জানেন যে এই দক্ষিণাঞ্চল, পশ্চিমাঞ্চল এবং উত্তরবঙ্গের যে কৃষি যে পণ্য যে সরবরাহ সেটি আরো সহজতর হবে বলে এই জানিয়েছে এই রেলের সংশ্লিষ্ট যারা আছেন এবং এই রেলের যিনি নির্বাহী চিফ প্রকৌশলী রয়েছেন তিনি জানিয়েছেন যে এই যে নতুন যে মাইল ফলক সৃষ্টি হতে যাচ্ছে, যে আধুনিক যে রেল স্টেশন, সেই রেল স্টেশন কেন্দ্র করে এই উত্তরাঞ্চলের মানুষের যে কৃষিকাজে যে অগ্রতা সেটি হবে। পাশাপাশি হচ্ছে এই ট্রেনের যে ডাবল ট্র্যাকের যে ট্রেন যে সেতু রয়েছে সেই সেতুতে যে সুফল পাওয়ার কথা সেই সুফলটা এখনই আসবে না যদি না যে এই সেতু যে ঢাকা থেকে সেতু পূর্ব এবং যে উত্তরাঞ্চলের যে রেল লাইন রয়েছে সেটি যদি ডাবল করা হয় সেক্ষেত্রে এই রেল সেতু এটি পূর্ণাঙ্গ সুবিধা পাবে বলে এমনটি জানিয়েছে সংশ্লিষ্টতা। বুবলি। অভিজিৎ, আপনাকে ধন্যবাদ। দর্শক, টাঙ্গাইল থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী অভিজিৎ।
ঈদে যাত্রীদের চাপ সামলাতে 120টি কোচ মেরামত করা হচ্ছে বৃহত্তর সৈয়দপুর রেলওয়ে কারখানায়, যেগুলোর মধ্যে রয়েছে 90টি ব্রডগেজ ও 30টি মিটার গেজ। এতে যাত্রী ভোগান্তি লাঘব হবে বলে প্রত্যাশা রেলওয়ে কর্তৃপক্ষের। সহকর্মী আমিরুল হকের রিপোর্ট জানাচ্ছেন নুসরাত শোভা। ঘনিয়ে এসেছে ঈদ, পরিবার পরিজন নিয়ে ঈদ করতে ঘরে ফিরবেন মানুষ। যাত্রীদের এই চাপ সামলাতে এবার রেকর্ড সংখ্যক ট্রেনের কোচ মেরামত করা হচ্ছে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায়। এবারের ঈদ যাত্রায় 120টি কোচ সংযুক্ত করতে যাচ্ছে কারখানাটি, যেগুলোর মধ্যে রয়েছে 90টি ব্রডগেজ ও 30টি মিটার গেজ কোচ। প্রয়োজনের মাত্র 30% জনবল, বাজেট স্বল্পতা, উপকরণের ঘাটতি সহ নানান সমস্যা নিয়েই চলছে কোচ মেরামতের কাজ। এতে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। কোচ মেরামতে 70 দিনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এরই মধ্যে মেরামত করা হয়েছে 103টি কোচ। নির্দিষ্ট সময়ের আগে বাকি কোচগুলো মেরামত করে রেলবহরে যোগ করা যাবে বলে আশাবাদী রেলওয়ে কর্তৃপক্ষ। কাজের চাপ প্রচুর রয়েছে, যেহেতু ঈদ উপলক্ষে সকলে নারী টানে বাড়ি ফিরবে, সকলকে আর কি স্বাচ্ছন্দ্যবোধ একটি যাত্রা উপহার দেওয়ার জন্য নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছি। হলিডে অতিরিক্ত সময় এবং অতিরিক্ত পরিশ্রমের মাধ্যমে আমরা আউটরানকে অব্যাহত রাখার চেষ্টা করছি। কেবল সংকট থাকা সত্ত্বেও আমাদের প্রচুর পরিমাণ আউটরানের স্বার্থে আমরা যা যা করা দরকার আমরা তাই করছি। সৈয়দপুর রেলওয়ে কারখানাও নেপথ্যে কাজ করে থাকি। এবছরে আমাদের ঈদের লক্ষ্যমাত্রা রয়েছে 120টি কোচ। ইতিমধ্যে প্রায় 90টির মতো কোচ আউটরান দেওয়া সম্ভবপর হয়েছে। অবশিষ্ট 30টি কোচ নির্ধারিত আমাদের যে সময় বা লক্ষ্যমাত্রা তার মধ্যে আমরা আউটরান দিতে পারবো বলে আশা করছি। এই কোচগুলো রেলবহরে যুক্ত হলে ঈদ যাত্রায় স্বস্তি ফিরবে বলে প্রত্যাশা সবার। নিউজ ডেস্ক, দেশ টিভি। নির্মল বায়ু ও ক্লিন সিটির তকমা হারানোর ঝুঁকিতে আছে রাজশাহী সিটি কর্পোরেশন। নগরের বিভিন্ন পয়েন্টে নমুনা পরীক্ষা করে বাতাসে নির্ধারিত মাত্রার চেয়ে দ্বিগুণ ধূলিকণা পাওয়া গেছে। বিশেষজ্ঞরা বলছেন এই পরিস্থিতি মানব স্বাস্থ্যের জন্য চরম হুমকি স্বরূপ। কাজী সাহেদের প্রতিবেদন। রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় সড়কের ছাতিম গাছের ফুলের গন্ধে বিভোর ছিল নগরবাসী। সেই ছাতিম, কাঠগোলাপ ও রঙ্গন গাছের পাতায় এখন ধুলার স্তর জমেছে। শুষ্ক মৌসুমে গাছের পাশাপাশি নগরীর বিভিন্ন সড়কের একই অবস্থা। সড়ক সংস্কার, রেলের ওভারপাস নির্মাণ সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ধুলা, যার প্রভাব পড়ছে পথচারী, জনগণ ও রাস্তার পাশের দোকানপাটের কেনাবেচায়। এখানে যেগুলো দোকান আমাদের আছে সেই দোকানগুলো আমাদের বিক্রি অর্ধেকে নেমে এসেছে। মানে যারা ক্রেতা তারা আর এখান থেকে মালামাল নিতে আসছে না, অন্য কোনো জায়গায় যাচ্ছে যেখানে ধুলা কম। ধুলার কারণে সমস্যা অনেক, যেরকম দোকান পাশে গেলে কাস্টমার এখানে আসতে চায়, তারপর আমাদের শ্বাসকষ্টের আমাদের কষ্ট হয়েছে। বিশেষজ্ঞ ও পরিবেশবিদরা বলছেন, বাতাসে PM 2.5 ও 10 এর সহনশীল মাত্রা সর্বোচ্চ যথাক্রমে 65 ও 150 মাইক্রোগ্রাম পার মিটার কিউব। সেখানে নগরীতে পাওয়া যাচ্ছে দ্বিগুণের বেশি। PM 2.5 বাতাসে 65 মাইক্রোগ্রাম পার মিটার কিউব থাকার কথা, এবং PM 10 যেটা সেটা 150 মাইক্রোগ্রাম পার মিটার কিউব থাকার কথা। কিন্তু এটা তিক্ত হলেও সত্য যে গত কয়েক বছরে আমরা দেখেছি যে এটার পরিমাণ মাত্রাতিরিক্ত। সাম্প্রতিক সময়ে যে ফ্লাইওভার সহ যে মেগা প্রকল্পগুলি রাজশাহী শহরে নেওয়া হয়েছে, যার কারণে এই কাজগুলি চলমান অবস্থায় রয়েছে এবং ধূলিকণের মাত্রা কিছুটা বেড়েছে। নগর উন্নয়ন, পদ্মার বালু, ইটভাটার ধোয়া বায়ু দূষণে দায়ী বলছে পরিবেশ অধিদপ্তর। সামগ্রিক পরিস্থিতিতে আমার দেখা যায় যে AQI, এয়ার কোয়ালিটি ইন্ডেক্স, যেটাকে বলি আমরা বায়ুর মানমাত্রা নির্ধারণের ক্ষেত্রে, সেক্ষেত্রে দেখা যায় আমার মেইন পলিউট্যান্ট যেটা PM 2.5, এটা দেখা যায় যে অনেক সময় 150 ক্রস করে যায়। 2016 সালের এক গবেষণায় নির্মল বায়ুর নগরী হিসেবে পরিচিতি পায় রাজশাহী। সেই তকমা হারানোর শঙ্কায় এখন নগরবাসী। কাজী সাহেদ, দেশ টিভি, রাজশাহী। ময়মনসিংহে বালু তোলা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন, গুরুতর আহত আরও একজন। সোমবার রাত 10টায় জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, স্থানীয় ইয়াসিনের সাথে মেহেদী হাসান রাকিবের বালু তোলা নিয়ে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল। সোমবার রাতে এই দুই পক্ষ সংঘর্ষে জড়ায় এবং মেহেদীকে ইয়াসিনের গ্রুপের লোকজন পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে।
এই ঘটনায় ইয়াসিন গ্রুপের একজন গুলিবিদ্ধ হয়েছেন। সিলেটে হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহের মাজারের সাথেই ঐতিহাসিক মাজার মসজিদের অবস্থান। এই মসজিদে নামাজ পড়ার জন্য দেশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মুসল্লির আগমন ঘটে। বিশেষ করে পবিত্র রমজান মাসে এই মাজারে বাড়ে মুসল্লিদের ভিড়। আর এখানে আগত মুসল্লিদের জন্য ফ্রি ইফতার আর সেহরির ব্যবস্থা করে মাজার কর্তৃপক্ষ। সিলেট থেকে খালেদ আহমেদের প্রতিবেদন জানাচ্ছেন টুম্পা ফরোজ। হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহের দরগা সিলেটের একটি আধ্যাত্মিক স্থাপনা। সারা বছরই এখানে ধর্মপ্রাণ মুসলমানদের ভিড় থাকে চোখে পড়ার মতো। তবে রমজান এলেই এখানে মুসল্লিদের ভিড় বাড়ে কয়েক গুণ। ভৈরব কৃষিগঞ্জ থেকে আসছি সিলেট শাহজালাল মাজার দেখবার জন্য। জায়গাটা দেখে অনেক ভালো লাগছে, অনেক সুন্দর, পরিবেশটা অনেক সুন্দর। তারপর রাতে 10:30 গাড়ি আছে চলে যাবে। আমাদের এই মাজারে দীর্ঘদিন থেকে চলতেছে। আমাদের মাজিদিয়া ফুলতলি কোরআন প্রশিক্ষণ কেন্দ্র একটা আছে। প্রতি বছরের মতো নিয়ে আমরা এখানে রমজান মাসে প্রশিক্ষণ দিয়ে থাকি। মাজারে আগত এসব মুসল্লিদের জন্য ফ্রি ইফতার ও সেহরির ব্যবস্থা করেছে মাজার কর্তৃপক্ষ। এতে বিভিন্ন এলাকা থেকে আগত শত শত মুসল্লিরা একসাথে বসে নির্বিঘ্নে ইফতার ও সেহরি করতে পারেন। এখানে আমরা করি বা ইফতার করি, আমরা কিন্তু সেহরিও করি। আমরা সিলেটি ভাষায় হয় ফোতা, আমরা ফোতাও খাওয়াই। খুবই অন্যরকম একটা, সারাদিন যারা মুসলিম সিউরির তাকে ইফতারি করবো সবাই মিলে, এটা আমরা একটা পরিবেশ দেখতে পাচ্ছি। রমজান মাসে এরকম ইফতারির আয়োজন, তারপর সেহরির আয়োজন মাজার কমিটির পক্ষ থেকে অনেক বেশি করা হয়। এরকম ভাবে বিভিন্ন মানুষ সবাই একলোকে একত্রিত হইয়া খাইন, খুব ভালো লাগে। মাজার চত্বরের উত্তর দিকে পুকুরে থাকা অসংখ্য গজার মাছকে পবিত্র জ্ঞান করে দর্শনার্থীরা তাদের ছোট মাছ খেতে দেন। এছাড়া সেখানে ছোট মাছ বিক্রি এবং অজুর ব্যবস্থাও রয়েছে। মাজারের পূর্ব দিকে একতলা ঘরের ভেতর বড় 3টি ডেকচি রয়েছে। সেখানে রান্না না হলেও কথিত আছে প্রত্যেকটিতে 7টি গরুর মাংস ও 7 মণ চাল একসাথে রান্না করা যায়। পুণ্যের উদ্দেশ্যে প্রতিদিন দর্শনার্থীরা ডেকচিগুলোতে প্রচুর টাকা পয়সা দান করেন। 1303 খ্রিস্টাব্দে বাংলাদেশে আগত পাশ্চাত্যের ইসলাম ধর্মপ্রচারক শাহজালালের বাসস্থান ও সমাধিস্থল এটি। অনেকের মতে সিলেট ভূমির মুসলিম সভ্যতা ও ধর্মমত এ দরগাকে কেন্দ্র করেই প্রসার লাভ করেছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল।